দিনে এটি শুধু একটি পরিত্যক্ত বাড়ি, কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। ওই যে রাত্র করে দরজা জানালা ভাঙা নিতেছে। শত বছরের পুরনো এই জমিদার বাড়ির প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলে অজানা গল্প। সত্যি, আমি যখন কল্পনায় সেই দিনগুলোর কথা মনে করি খুব খারাপ লাগে। একসময় যেখানে বাস্ত সানাই, আজ সেখানে শুধুই নীরবতা। কি হয়েছিল এই রাজকীয় প্রাসাদের? কেন ধীরে ধীরে হারিয়ে গেল একটি পুরো জমিদার বংশ? চলুন উন্মোচন করি। শহরের ধুলো আর যান্ত্রিক কোলাহল যখন ক্রমশ ফিকে হয়ে এলো, তখন বাতাসের ঝাপটায় প্রথম মুক্তির স্বাদ পেলাম। আমি কেবল সামনের দিকে এগিয়ে যাচ্ছি না, বরং নাগরিক সভ্যতার সব মায়া কাটিয়ে এগিয়ে যাচ্ছি এক আদিম নিস্তব্ধতার দিকে। চেনা জগৎটা যতই দূরে যাচ্ছে, ভেতরের অস্থিরতাটা ততই এক অদ্ভুত শান্তিতে রূপ নিচ্ছে। আমি জানি এই পথ কেবল গন্তব্যের নয়, এই পথ নিজেকে খুঁজে পাওয়ার। পথের এই নির্জনতা বড্ড মায়াবী। মাঝে মাঝে থমকে দাঁড়ানো দু একটা ঘর কিংবা অচেনা মানুষের কৌতূহলী চোখের পলক, সবই যেন এক একটা না বলা গল্পের ভূমিকা। আমি এগিয়ে চলেছি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা নামক সেই নিভৃত জনপদে। সেখানে ধুলোবালির প্রতিটি কণা আজও কোনো এক রাজকীয় আভিজাত্যের ঘ্রাণ ধরে রাখার বৃথা চেষ্টা করে চলেছে। অবশেষে আমি পৌঁছে গেলাম লক্ষণ সাহার সেই ঐতিহাসিক জমিদার বাড়ি। নোনাধরা ইটের পাজরে আর শ্যাওলা মাখা কারুকাজে আজ কেবলই শূন্যতার রাজত্ব। জীর্ণ এই বাড়ি যেন আমাকে চুপি চুপি বলছে স্বাগতম। লক্ষণ সাহা, একসময় তার নামে থমকে যেত পুরো এলাকা, অথচ এখন সেই প্রতাপ নেই, নেই রাজকীয় হাক ডাক। শুধু পড়ে আছে তার নির্মিত রাজকীয় এই বাড়িটি। ধ্বংসপ্রায় এই বাড়িটি আমাদের দেখে উপহাস করে, নীরবে কাঁদে, কিছু একটা বলতে চায়। দর্শক, চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে এই বাড়ির কথা শুনে আসি। স্থাপত্যে ফুটে ওঠে এক বিষণ্ণ জৌলুস, যেখানে আভিজাত্য আর ধ্বংস হাত ধরাধরি করে দাঁড়িয়ে। ভবনের মাঝখানে মাথা উঁচু করে থাকা বিশাল খিলানটি যেন কোনো এক হারিয়ে যাওয়া সাম্রাজ্যের প্রবেশদ্বার। দুই পাশে জুলিয়েট বারান্দা এমনভাবে বেরিয়ে এসেছে যেন তারা অতন্দ্র প্রহরী, শত বছর ধরে কোনো এক অদেখা রাজকীয় উৎসবের অপেক্ষায় প্রহর গুনছে। প্রতিটি স্তম্ভে খোদাই করা করিন্থিয়ান কারুকাজ আর খিলানের খাজে খাজে সূক্ষ্ম নকশাগুলো প্রাচীন কোনো কবিতার ছন্দ মনে করিয়ে দেয়। খসে পড়া পলেস্তারা আর শ্যাওলার আস্তরণ এক অদ্ভুত শিল্পকলায় রূপ নিয়েছে। উপরতলায় কারুকার্যমণ্ডিত রেলিং আর জালিকাজের মধ্য দিয়ে যখন বিকেলের আলো উকি দেয়, তখন মনে হয় প্রতিটি ইট থেকে প্রাচীন কোনো দীর্ঘশ্বাস ঝরে পড়ছে। জানালার কার্নিশে লতাপাতার সেই চুনসুরকির কাজগুলো যেন কোনো এক দক্ষ শিল্পীর শেষ নিবেদন। আজ হয়তো সেই রং নেই, মানুষের কোলাহল নেই, কিন্তু ধুলোমাখা এই কঙ্কালের মাঝেও এক রাজকীয় স্তম্ভ টিকে আছে, যা প্রতিটি খিলান আর কারুকাজে এক নিঃশব্দ হাহাকার ছড়িয়ে দেয়। একসময় এখানে পাইক পেয়াদার আনাগোনা ছিল, এখানে বিচার বসত, অথচ সেই জমিদার বাড়িটি এখন শূন্যতায় ঘেরা। সত্যি, আমি যখন কল্পনায় সেই দিনগুলোর কথা মনে করি খুব খারাপ লাগে। আমি যদি সেই দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে পারতাম। সবুজের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ভগ্নপ্রায় দালানটি এখন যেন এক দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি। প্রকৃতি তার লতাগুল্মের নিবিড় আলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এক সময়ের সগর্ভ এই আভিজাত্যকে। দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসা গাছের ডালপালা আর ইটের খাজে খাজে এখন কেবলই বিচ্ছেদের হাহাকার। সারিবদ্ধ অন্ধকার দরজা জানালাগুলো যেন একজোড়া মৃত চোখ, যা অপলক চেয়ে আছে ফেলে আসা কোনো সোনালি বিকেলের দিকে। ছাদ ভেঙে পড়া এই ধ্বংসস্তূপ এখন আর কোনো অট্টালিকা নয়, বরং সময় আর প্রকৃতির কাছে পরাজিত এক রাজকীয় দম্ভের নীরব স্মৃতিস্তম্ভ, যেখানে কান পাতলে আজও হয়তো শোনা যায় ধুলোচাপা পড়া কোনো প্রাচীন গল্পের ফিসফিসানি। তৎকালীন হিন্দু জমিদারদের রুচি আর আভিজাত্য কতটা উঁচু মানের ছিল, তাই লক্ষণ সাহার জমিদার বাড়ি দেখলে প্রমাণ পাওয়া যায়। এত সুন্দর কারুকার্য খচিত বাড়ি, যা আমাকে সত্যি মুগ্ধ করেছে। আমার সেই দিনটির কথা মনে পড়ছে, যেদিন লক্ষণ সাহা এই সুন্দর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তখন তার মনের অবস্থা ঠিক কেমন ছিল খুব জানতে ইচ্ছে করে। আজ লক্ষণ সাহা নেই,
তার বংশধরেরাও নেই, কিন্তু খুব সঙ্গোপনে বাতাসে কান পাতলে তার নিঃশ্বাস শোনা যায়। লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারদের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন, তবে তাদের কখনো তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে দেশভাগের সময় ভারত চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান মেজো ছেলে। তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা। তিনি পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে বাড়িটি বিক্রি করে দেন। আহমদ আলী পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি নামে চেনে। খুবই ভালো লেগেছে দেখে, এত সুন্দরভাবে যে কারুকাজ করা, আগের জিনিসগুলো যে এত সুন্দর করে এখনো বাংলাদেশের মানুষ যেগুলো এইভাবে রেখেছে, এটা দেখে খুবই মনোমুগ্ধ হয়েছি। আর যদিও আমি এখানে স্টাডি পারপাসে এসেছি আমার নিজের একটা কোর্সের জন্য, সো অফকোর্স আমার খুব ভালো লাগছে, দেখে খুব এনজয় করছি এবং অনেকগুলো ভিডিও ফুটেজ নিচ্ছি। অ্যান্ড আমি আশা করব বাংলাদেশ সরকার জন্য এই জায়গাটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং অনেক ভিজিটরের জন্য আসে এবং এটার জন্য বাংলাদেশের একটা হেরিটেজ সাইট, ভালো একটা হেরিটেজ সাইট হয়, এটা আমার চাওয়া আর কি। আগেকার যে কারুকার্যগুলো, এখানে কোনো রেইনফোর্সমেন্ট নেই, তো ওনারা শুধু মানে আগে তো ওনাদের যে ওয়াল ফ্রেমের উপরে আর কি পুরো লোডটা বহন করতো, এইভাবে ওনারা 4 তলা পর্যন্ত তুলতো। কিন্তু এখন দেখা যাইতেছে আমরা হচ্ছে পুরোটাই আমাদের ফ্রেম স্ট্রাকচারের উপর করি, কিন্তু তারপরে আমরা 100 বছরের বললেও আমরা দেখা যায় 50 বছরের মধ্যে একটা বিল্ডিং এর দিকে আগে আর তাকানো যায় না, অথচ এই বিল্ডিং গুলো 250 বছর 300 বছর হয়ে গেছে, মানে দিব্যি এখনো টিকে আছে, মানে অবাক লাগে দেখতে। এই জীর্ণ প্রাচীরের ভেতরে আজও বসবাস করেন এক বৃদ্ধ হিন্দু দম্পতি। চারপাশের এই রাজকীয় ধ্বংসস্তূপের মাঝে তারা যেন সময়ের ভুলে রয়ে যাওয়া দুটি নিঃসঙ্গ চরিত্র। ওই যে রাত্র করে দরজা জিনালা ভাঙ্গা নিতেছে, শুধু করতেছে, এই আর কি সমস্যা। কারা নিচ্ছে বা কিছু কারা নিচ্ছে এটা রাত্রকাল, এটা কোন যেত না, এটা রাত্রকাল আমি কি চাই দেখুন, রাত্রকাল করে সুরে শুষে না গা, কল নিছে গা, পানি খাইতারি না, এই আর কি এটার কেস হইতেছে, মামলা কে বাইতেছে। জমিদারের রেখে যাওয়া এই বিশাল সম্পত্তি ছিল দেবোত্তর হিসেবে, কিন্তু এটা বিক্রি করে দেয়ায় আদালতে মামলা চলমান আছে। তাই বর্তমানে লক্ষণ সাহার এই জমিদার বাড়িটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে।